টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা। এই নাগরপুর উপজেলার বহু পুরনো স্থাপত্য রয়েছে, যেগুলো দেখতে বিভিন্ন এলাকার মানুষজন এই এলাকাতে ছুটে আসেন এবং পুরনো ব্রিটিশ আমলে এবং এর আগেও এখানে অনেক স্থাপনা এখানে দেখা যায়। এগুলো দেখতে দূর দূরান্ত থেকে এই এলাকাতে ছুটে আসেন। এখানকার মহিলা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন এবং শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন, ওনাদের সঙ্গে কথা বলবো এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলবো এবং এই এলাকার এই স্থাপনা সম্পর্কে জানার চেষ্টা করব। সতীশচন্দ্র রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত আমরা যে জমিদার বাড়ি নামে খ্যাত নাগরপুরে, এটা মূলত ওনারা ছিলেন ব্যবসায়ী। তো ব্যবসার স্বার্থে ওনারা তখন থেকেই কলকাতা, তারপর লন্ডন, আপনার আমেরিকা, তাদের সাথেও তাদের যোগাযোগ ছিল। সেই সুবাদে তারা ব্রিটিশ কর্তৃক ব্যবসার ক্ষেত্রে একটা উপাধি পায়, সতীশচন্দ্র চৌধুরী। ওনার উপাধিটা ছিল রায় বাহাদুর চৌধুরী। তো এই রায় বাহাদুর চৌধুরী উপাধি পাওয়ার পর ওনারা এই তাদের যে ইটা ছিল, এখানকার যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা করছে, তাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে। যেমন এখানে তার বাবার নামে, সতীশচন্দ্রের বাবার নামে উপেন্দ্র সরোবর করছে। আমাদের পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটাও তার বাবার নামে করছে, সেটার নাম হলো উপেন্দ্রমোহন চৌধুরী। প্রত্যেকটা জায়গায় মনোগ্রাম খোদাই করা আছে ইউএমসি, সেটা গ্লাসের ভিতরে, ওই বিল্ডিংয়ের ভিতরে ওই যে উপরে তাকালে দেখেন ওখানে লেখা আছে ইউএমসি, একদম উপরে ইউএমসি, গ্লাসের ভিতরে, তালার ভিতরে, সব জায়গায় তাদের এরকম মানে এটা একটা মানে লোগো করা আছে, গেটের থেকে শুরু করে একদম ওই বিল্ডিংয়ের মাথা পর্যন্ত। উপেন্দ্রমোহন চৌধুরী, অর্থাৎ সতীশচন্দ্রের বাবার নাম হলো উপেন্দ্রমোহন। সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরীর বাবার নাম উপেন্দ্রমোহন চৌধুরী, তার বাবার নাম যদুনাথ চৌধুরী। তারা তার ওই সতীশচন্দ্রের দাদার নামে এখানে একটা কলেজ করছে আর স্কুল করছে, হাই স্কুল। মানে সেখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, সেখানে প্রাইমারি থেকে শুরু করে বর্তমানে কলেজ শাখা পর্যন্ত পরিচালিত হচ্ছে। কলেজ শাখাটা আর প্রাইমারিটা পরে করা, ওনারা মূলত করছিলেন একটা হাই স্কুল, যদুনাথ হাই স্কুল। না, এই একটু ইয়েতেই নাগরপুরেই আছে, এটা ওই সতীশচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত। তো এইভাবেই তারা মানে এই নাগরপুরের জনগণের জন্য জনহিতকর কাজ করতেছিলেন এই সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী। পরবর্তীতে যখন 1947 সালে দেশ বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান, তখন ওনারা আর এই নাগরপুরে ফিরে আসেননি। ওনারা ওনাদের যে শহরের বাড়ি ছিল কলকাতাতে, ওনারা ওইখানে শিপমেন্ট হয়ে যান। এই তথ্যটা আমি সঠিকভাবে জানতে পারছি গত বছর। এই সতীশচন্দ্রর মানে প্রপুত্র অর্থাৎ নাতির ছেলে রাজেশ চৌধুরী, উনি আসছিলেন। তো ওনার কাছ থেকে যতটুকু ইতিহাস আমি জানলাম, ওনার পূর্বপুরুষদের কাছ থেকে জানতে পারছে যে এইটা ছিল মূলত তাদের গ্রামের বাড়ি। তাদের তখন থেকেই শহরে বাড়ি ছিল। তারাও তখন দেশ বিভাগ হওয়ার পরে ওনারা আর এই পাকিস্তানে ফিরে আসে নাই, ওনারা ইন্ডিয়াতে রয়ে গেছে। এখন তারা বিভিন্ন জায়গায় আছে। ওই রাজেশ চৌধুরী থাকে দিল্লিতে, আর কলকাতা দু একজন থাকলে থাকতে পারে, আর হলো ম্যাক্সিমামই লন্ডন এবং আমেরিকাতে তারা আছে। সেই 47 সালের পরে এই ভবনগুলো বিভিন্ন দাপ্তরিক কাজে বেশ কিছুদিন খালি পড়েছিল। তারপরে আমি যখন ক্লাস 6-এ পড়ি, মেবি সালটা 80-82 সালের দিকে, তখন দেখছি এখানে অগ্রণী ব্যাংক ছিল। তারপরে যখন এটাকে উপজেলা করা হয়, মানে এরশাদ সরকার কর্তৃক উপজেলা ঘোষিত হয়, তখন উপজেলার কার্যক্রম সব এখানে ছিল। উপজেলা অফিসাররা এখানে থাকতো, উপজেলা নির্বাহী অফিসার এখানে অফিস করতো থাকতেন। তারপর এটা উপজেলা ভবন, ওইখানে উপজেলায় শিফট হওয়ার পরে এটাকে করা হয় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এবং বাসভবন। তো উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন খন্দকার আব্দুল বাতেন। ওই সময় মন্ত্রী ছিলেন জাতীয় পার্টির অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান, উনি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি এই 1989 সনে এই মহিলা কলেজটা প্রতিষ্ঠা করেন। এখানে 5 একর 81% জায়গা মহিলা কলেজের নামে লিজ নিয়ে তারপরে কলেজ প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে কলেজ মানে চালু আছে। জেলা প্রশাসক
আপনাদেরকে লিজ প্রদান করে কলেজ? হ্যাঁ হ্যাঁ, লিজ নেওয়া জেলা প্রশাসকের মাধ্যমে লিজ নিয়ে মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরই আমরা লিজ মানি পরিশোধ করি এবং আমরা এভাবেই কলেজ চালিয়ে যাচ্ছি। তিল তিল করে কলেজটি আজকে যথেষ্ট ভালো অবস্থানে আছে। 2000+ স্টুডেন্ট নিয়ে কলেজটা বর্তমানে চলতেছে। মূলত ওনারা আসলে কি ধরনের পেশার সাথে জড়িত ছিলেন? ওনারা ব্যবসা করতেন, ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন ধরনের ব্যবসায় ওনারা করছেন। এই যে ওনাদের বিশাল স্থাপনাগুলো, জি জি, আসলে একজন ব্যবসায়ী, ওনারা তেমন কোনো জমিদারি ওনাদের ছিল না? না না, এটা জমিদারি, যেভাবে জমিদারি প্রথা যেটা, সেটা এরা ওনাদের ছিল না। ওনারা জমিদার, ওই রকম জমিদারি প্রথা তাদের ছিল না, এটা তারা ব্যবসায়ী ছিলেন। এই অঞ্চলে ওনারা কি ধরনের ব্যবসা বাণিজ্য তখনকার সময় তারা করতেন? না, শুনছি ওনারা মানে ওই এটার কি বলা যায়, আন্তর্জাতিক যে বাণিজ্য, যেমন আপনার তখনকার দিনে লবণের ব্যবসাও ওনারা করতেন। হ্যাঁ, তারপরে অন্যান্য যে বাণিজ্য সেগুলোর সাথেও তারা সম্পৃক্ত ছিলেন এবং এই ভালো ব্যবসা করার কারণে, ভালো ব্যবসায়িক হওয়ার কারণে তারা ব্রিটিশ কর্তৃক মানে রায় বাহাদুর চৌধুরী উপাধিতে ভূষিত হয়। সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী, মানে চৌধুরীকে রায় বাহাদুর চৌধুরী করা হয়। সতীশচন্দ্র সাহাকে, ওনারা ছিল সাহা, ওনার বাবার নাম হলো উপেন্দ্র মোহন সাহা আর ওনার নাম হলো সতীশচন্দ্র সাহা, কিন্তু পরবর্তীতে তাদের ওই রায় বাহাদুর চৌধুরী নামে খ্যাতিদান করা হয়। ওনাদের সময়কার এখানে কতগুলো বিল্ডিং এখানে ওনাদের স্থাপনা আছে? এখানে আমার বিল্ডিং এর কি অবস্থা এখন আছে? আমার দেখা মতে, জানা মতে এখানে বিল্ডিং আছে প্রায় 22-23টা বিল্ডিং ছিল। তার মধ্যে আমরা একটা বিল্ডিং শুধু ব্যবহার করতেছি, আর একটা বিল্ডিং ব্যবহার উপযোগী, সেটাও ভালো। ডিসি অফিস কর্তৃক ওইটা সিলগালা করা আছে। আর একটা বিল্ডিং সংস্কারযোগ্য আছে, এটাকে বলা হয় ঝুলন দালান। আর বাকিগুলো আর একটা সংস্কারযোগ্য আছে গোড়ার দালান। আর বাকি যে ভবনগুলো আছে ওই হাসপাতাল সহ, এগুলা ম্যাক্সিমামগুলো এগুলা প্রায় ধ্বংস হয়ে গেছে। এগুলার শুধু দেয়াল দাঁড়িয়ে গেছে, ধ্বংসবশেষ দাঁড়িয়ে আছে, আর সবগুলোই ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, যেগুলা আসলে মানে ব্যবহারের উপযোগী, সেগুলা আসলে প্রত্নতত্ত্ব বিভাগ অধিদপ্তর কোনগুলো, তারা কিভাবে এই সংরক্ষণের বিষয়গুলো আপনারা দেখেন? না, এখানে প্রত্নতত্ত্বের কোনো আমাদের এখানে নাই। প্রত্নতত্ত্ব আমাদের কোনো ভবন নেয় নাই এবং তারা একবার এখানে আসছিল, আসার পরে তারা দেখে তারা চলে গেছে, তারা আর এটা নিয়ে মানে অগ্রগামী হয়নি। এখানে প্রত্নতত্ত্ব বিভাগ তাদের কোনো এখানে না না, প্রত্নতত্ত্ব বিভাগের কোনো নজরদারি, কার্যকারিতা কোনো কিছু নাই এখানে। আচ্ছা, এই যে যেগুলো আপনার ওই পাশে কিছু পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে এবং এইখানেও একটা পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে যদি এইটা আসলে প্রত্নতত্ত্ব বিভাগ কিংবা আপনারা কলেজ কর্তৃপক্ষ যদি এটা সংস্কারের জন্য উদ্যোগ নেন এবং যারা বাহির থেকে দর্শনার্থী আছে, যে এই তখনকার পুরনো একটা এটি ব্রিটিশ আমলে, জি ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে এই স্থাপনাগুলো মূলত ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে প্রায় 100 বছর, 100 বছর, প্রায় 100 বছর, 100 বছর আগের এই স্থাপনাগুলো মূলত এইখানে মানে যেগুলো এই বর্তমান সময়কার মানুষের মধ্যে একটা কৌতূহল দেখার যে একটা আগ্রহ থাকে, সেটি আসলে মানুষের আগ্রহের জায়গার কথা চিন্তা করে এইগুলো যদি আপনার সংস্কারের উদ্যোগ নেন, সেইগুলো মানে কেমন হয়, বা আপনারা এই ধরনের উদ্যোগ আছে কিনা? বা এগুলো সংস্কারের উদ্যোগ নিলে খুবই ভালো হবে। প্রতিদিনই এখানে দর্শনার্থী আসে। তবে প্রত্নতত্ত্বের যে বিষয়টা আপনি বললেন, এখানে আসলে প্রত্নতত্ত্ব মানে কতটুকু ভূমিকা রাখতে পারবে জানি না। যদি এটা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়েও এটাকে যদি সংস্কার করা হয়, সংস্কার করলে এখানে পর্যটকরা আসতে পারবে এবং পর্যটকদের পিপাসা নিবারিত হবে। কারণ এখানে অনেক পর্যটকে আসেন, এমনি দেখতে আসেন। তারপর আপনার এখানে একটা জোনই আছে যে নাগরপুর, মানে আমরা যদি জমিদার বাড়ি বলে বলি আর কি, যেমন নাগরপুরে একটা, পাকুটিয়াতে একটা, তারপর আপনার আমাদের করটিয়াতে, এই বেলটাই আছে অনেকগুলো এরকম জমিদার বাড়ি বা ব্যবসায়িকদের, যেটা বর্তমানে জমিদার বাড়ি নামে খ্যাত। এই ভবনগুলো নিয়ে যদি একটা জোন তৈরি করা যায় তাহলে সেটা ভালো হবে, খারাপ হবে। আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে আমরা সরকারের সহযোগিতা পেলে আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ জোন তৈরি করে একটা সুন্দর একটা
এটাকে সাজিয়ে তুলব, যাতে আমরা পরবর্তী প্রজন্মের জন্য এটাকে একটা নিদর্শন স্বরূপ রক্ষা করা যায় এবং মানে তারা সবাই যেন দেখতে পারে যে না, আমাদের নাগরপুরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের বর্তমান সভাপতি হয়েছে এই কলেজেরই প্রতিষ্ঠাতা, তার মাধ্যমে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দৃষ্টিতে এই নাগরপুরে সর্বপ্রথম 1900 সালে এটা দ্বিতীয় হাই স্কুল 1900 সালে এই সতীশচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত হয় তার দাদার নামে যদুনাথ হাই স্কুল। সেই হাই স্কুলটির মাধ্যমে নাগরপুরের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট সম্প্রসারিত হয়েছে এবং অদ্যাবধি যদুনাথ স্কুলটা তার সুনাম ঐতিহ্য ধরে রেখেছে। আর শিক্ষাক্ষেত্রেও তারা এভাবেই অবদান রাখার চেষ্টা করেছেন। তারপর তাদের নাগরপুরে জনগণের যাতে পানির অভাব দূর করার জন্য তারা একটা দিঘি খনন করেছিল, সেখানে প্রচুর টাকা ব্যয় হয়েছিল। এই সাথে দক্ষিণ পাশের ইয়েতে আছে 13 গাটলা পুকুর নামে ওইটা পরিচিত, প্রায় 12-13 একর জায়গা উপরে প্রতিষ্ঠিত। তারা যথেষ্ট চেষ্টা করেছে নাগরপুরের জনসাধারণের জন্য যে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য। আমাদের একটা ইয়ের মধ্যে আছে, পরিকল্পনার মধ্যে আছে যে আমরা এই সব টুকু মিলে আমরা একটা জোন করে আমরা দর্শনার্থীদের জন্য আমাদের কলেজ 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত, 4টার পর থেকে আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার একটা চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ সেটা করব। এটা 100 বছর আগের একটি স্থাপনা। এই স্থাপনাটা এখানে নাগরপুর মহিলা কলেজ হওয়ার আগে একেবারেই জরাজীর্ণ একটি এলাকা ছিল। এই এলাকায় অনেক ধরনের করাপশন এখানে হতো। সেই জায়গা থেকে এরকম একটি মহিলা কলেজ করার পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান। তিনি 1989 সালে এই জরাজীর্ণ এই জায়গাটা বেস্টেড প্রপার্টি, এখানের এরিয়াটা হচ্ছে 5.81 একর আমার জানা মতে। পুরো এরিয়াটাকে তিনি মহিলা কলেজ প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করেন। সেই চিন্তাভাবনা থেকেই তার ধারাবাহিকতায় তিনি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করে আগের যেই এই এলাকাটা যেরকম জরাজীর্ণ ছিল এবং বিভিন্ন ধরনের করাপশন হতো, সেগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং সুন্দর একটি পরিবেশ এখানে ফিরে আসে। তারপরে এখানে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় 1989 সালে। প্রতিষ্ঠিত হয়ে এখানে এখন স্টুডেন্ট সংখ্যা বর্তমানে অনেক, প্রায় 3000। আমাদের এখানে এইচএসসি জেনারেল আছে, এইচএসসি বিএমটি শাখা আছে, 3 বছরের পাস কোর্স ডিগ্রি আছে। তারপরে এখানে আমাদের অনার্সের 3টা ডিপার্টমেন্ট আছে, সমাজবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগ, 3টা বিভাগ আছে। সব কিছু মিলে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক এবং নাগরপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট এবং সর্বোচ্চ শিক্ষার্থী এখানে আছে। যে বিল্ডিংগুলা যে আপনারা এই আপনি একটা কথা বলছিলেন, ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার বলছিলেন। এইখানে বেশ কিছু বিল্ডিং আছে, এর মধ্যে যেইগুলা ঝুঁকিপূর্ণ সেগুলাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এসে সেগুলাকে সিলগালা করা হয়েছে অলরেডি। সেগুলাতে আমরা কোনো ক্লাস করি না বা স্টুডেন্টও ওগুলা দিয়ে চলাফেরা করে না, ওগুলো এরিয়া করে দেওয়া আছে যেগুলা ঝুঁকিপূর্ণ। আর যেগুলাতে মোটামুটি ইঞ্জিনিয়াররাও দেখছেন, প্রকৌশলীরা এসে দেখে যেগুলাতে বলেছে যে না এগুলা ঝুঁকিমুক্ত, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেইগুলোতে আমরা মোটামুটি একাডেমিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সেই দিক থেকে ঝুঁকির কোনো সম্ভাবনা আপাতত নেই। এখানে অবশ্যই আমাদের জমিদারের উপেন্দ্রমোহন চৌধুরী রেখে যাওয়া যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পরেও আমাদের একাডেমিক ভবনের 2টা বিল্ডিং বেশ কিছুদিন, প্রায় গত 10-15 বছর আগে হয়েছে। এখানে আছে বিএমটির একটা একাডেমিক ভবন, আর ও পাশে আছে জেনারেলের একটা একাডেমিক ভবন, এইচএসসির ক্লাস হয়। আর আমাদের পিছনে একটা আইসিটির 4তলা একটা ভবন সম্পূর্ণ হয়েছে। খুব দ্রুত এখানে একাডেমিক কার্যক্রম শুরু হবে, তখন আমাদের একাডেমিক কোনো আর প্রবলেম থাকবে না। ঠিক একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে যে সমস্যাটা হচ্ছে এখনও, সেটা আর হবে না যখন আমরা ওই 4তলা ভবনটা কার্যক্রম পরিচালনা করতে পারবো। মোটামুটি তখন আমাদের খুব সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা হবে। আর সাধারণ একটা বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম যারা কার্যক্রম পরিচালনা করে তাদের মন মানসিকতা, আর আমাদের এইখানে আমরা সাধারণ বিল্ডিং, আমাদের বর্তমান যুগের যে বিল্ডিং সেগুলোও দেখি, পাশাপাশি আমরা সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির যে বিল্ডিংগুলো সেগুলোও দেখি। এখানে অবশ্যই একটা ভেরিয়েশন আছে, মনের দিক থেকে তো অবশ্যই একটু প্রশান্তির একটা ব্যাপার স্যাপার আসে। তারপরেও আরেকটা বিষয় আছে যে সাধারণ যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে যে টেম্পারেচার, আমরা অনেক সময় গরমে থাকতে পারি না, কিন্তু জমিদারে রেখে যাওয়া যে বিল্ডিংগুলো, এগুলোতে কিন্তু আমরা অনেক
আরামদায়ক পরিবেশে পাঠদান করতে পারি। এটা আমাদের একটা পজিটিভ দিক এবং আমাদের মন মানসিকতা অনেক ভালো থাকে। আর আমরা প্রত্যেক দিন আসি তো, যার কারণে আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট ওইরকম কিছু এখন আর মনে হয় না, শুরুতে মনে হলেও। আর প্রত্যেক দিন যেভাবে আমাদের শুধু আমাদের জেলাই না, পার্শ্ববর্তী অনেক জেলা থেকেই বা অন্যান্য বিভাগ থেকেও লোকজন আসে এখানে পরিদর্শন করার জন্য, তারা এসে মোটামুটি খুবই প্লিজড হয় যে অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগার একটা জায়গা। এটা আসলে টোটালি হচ্ছে প্রশাসনের ব্যাপার। এটা সরাসরি দায়িত্বে হচ্ছেন আমাদের জেলা প্রশাসক স্যার। ওখান থেকে আমাদের জেলা থেকে কিন্তু প্রকৌশলীরা এসে দেখেছেন যে কতটুকু এখানে সম্ভব, ক্লাস নেওয়া সম্ভব কিনা। তারা বলেছেন যে হ্যাঁ, এখানে ঝুঁকিমুক্ত, এই বিল্ডিংটা ঝুঁকিমুক্ত, এখানে ক্লাস নেওয়াটা সম্ভব। ঠিক আছে, সেই হিসেবেই এখানে ক্লাস কার্যক্রম পরিচালনা করছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার। আর এরপরে আপনি যেটা বললেন সংস্কারের কথা, সংস্কারটাও কিন্তু যারা প্রকৌশলী আছে তারা বিভিন্নভাবে টেস্ট করে দেখেছেন যে এটা সংস্কার করলে এখানে আরও 20 বছর বা 50 বছর এখানে সম্ভব ক্লাস করা, একাডেমিক পরিচালনা, কার্যক্রম পরিচালনা করা, সেই ব্যবহার করা সম্ভব, ঝুঁকিমুক্ত, সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। তারপরেই কিন্তু এটা সংস্কারের জন্য পারমিশন দিয়েছেন। একটা বাজেট হয়েছিল, সেই বাজেট অনুযায়ী কালার করা হয়েছে, আপনারা দেখতেছেন। কলেজ কর্তৃপক্ষ তো অবশ্যই যত্নবান, সেটা আপনি এনভায়রনমেন্ট দেখলেই বুঝতে পারছেন যে অনেক সুন্দর করে গোছানো একটা কার্যক্রম, সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রশাসনিক যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং শুধু এই যে আমাদের যেই জমিদারে রেখে যাওয়া যায় সম্পত্তিগুলো এখন পর্যন্ত আছে অক্ষত অবস্থায়। আপনি দেখেছেন অলরেডি দ্বিতীয় তলায় একটি খাট আছে, তারপরে বিভিন্ন ফার্নিচারের ইয়াগুলো আছে। স্যারের, অধ্যক্ষ স্যারের রুমে একটা টেবিল দেখেছেন আপনি, হ্যাঁ, গোল রাউন্ডের একটা টেবিল, জমিদার, হ্যাঁ, জমিদারের রেখে যাওয়া, এগুলো কিন্তু অক্ষত আছে। আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট আন্তরিক এই বিষয়গুলো এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য সে আন্তরিকতার সাথে সবগুলা সংরক্ষণ করার চেষ্টা করে যাচ্ছেন, যতদিন পারে ইনশাল্লাহ করে যাবেন। আসলেই আমাদের বাংলাদেশে যতগুলা জমিদার ছিল, আমরা তো সব এদের সম্পর্কে আমরা যা জানি সেটা কিন্তু আমাদের শোনা কথাই, সব কিছুই আমাদের শোনা কথা। তার মধ্যে আমরা শুনেছি যে তাদের শাসনামল কেমন ছিল, একটু কঠোর প্রকৃতির ছিলেন তারা, শাসনামল ওইভাবেই তারা শাসন কার্য পরিচালনা করে গেছেন। সেটা আমরা শুনেছি যে না, তাদের অনেক জমিদারই আছেন যাদের শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে গেছেন। তাদের জায়গা দিয়ে যেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন সেইগুলোতে কিন্তু যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সরকারি সাদত কলেজ, সেটাও কিন্তু একটা জমিদারে রেখে যাওয়া। তারপরে আমাদের গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজ, ওখানে একটা জমিদারের সম্পত্তি আছে। তারপরে এখানে জিবিজি কলেজ আছে। ঠিক আছে, এরকম আমাদের অনেক বিভিন্ন জেলায় জমিদারে রেখে যাওয়া যেই সব সম্পত্তিগুলো আছে সেগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম যথেষ্ট ভালোভাবেই চলছে। সেই দিক থেকে তো বলাই যায় যে জমিদারের একটা ভূমিকা তো অবশ্যই আছে শিক্ষাক্ষেত্রে। বাংলাদেশব্যাপী আগেই যেই পার্সেন্টেজ ছিল শিক্ষা ব্যবস্থায়, পাশের হার বলেন, তারপরে শিক্ষার গুণগত মান, সেটা তো অবশ্যই ডে বাই ডে ইনক্রিজ করতেছে, এতে তো কোনো সন্দেহ নাই। তাদের শাসন ব্যবস্থা ওই সময় তো আসলে এই এলাকায় জমিদার বাড়ির আশেপাশে জনবল, সাধারণ জনগণ ছিলেন না। ঠিক আছে, সাধারণ জনগণ খুবই কম ছিল, রেয়ার। দু একজন যারা ছিল তাদের তো আসলে প্রত্যক্ষদর্শী ওইরকম নাই, খুঁজে পাওয়া যায় না, যার কারণে ওই ধরনের কোনো ইনফরমেশন আমরাও কালেক্ট করতে পারিনি। না, আমার কথাটা হলো যে মানে এখানে কয়েকজন জমিদারি, নাগরপুর সহ অত্র এলাকাতে কয়েকজন জমিদারের বসবাস ছিল এই টাঙ্গাইল জেলায়। আসলে এই জমিদারি যখন এই প্রথা বিলুপ্ত হলো, জমিদারি যখন শেষ হলো, পরবর্তীতে আসলে যখন নির্বাচিত সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যখন শুরু হলো, পরবর্তীতে এই যে এখানকার এই অঞ্চলের মানুষের মানে জমিদারি যে একটা মানে আচরণ বা স্বভাব, একটা লক্ষণ, তাদের মধ্যে কি জমিদারি ভাবটা দেখা যায় কি? আচ্ছা, না, আমি যতদূর দেখেছি এই এলাকার মানুষের মধ্যে ওই জমিদারি আচরণটা তাদের মধ্যে মনে হয় না কেউ ধারণ করে, ওইরকম কোনো আচরণ আমার কাছে চোখে পড়ে নাই। এই অঞ্চলের মানুষ আসলে কি ধরনের, কি প্রকৃতির মানুষ? এই ধরনের মানুষ আসলেই একেবারেই ওই রকম হাই লেভেলের যে ওই রকম বলা যায় না, কারণ এটা হচ্ছে নদীমাতৃক একটা এলাকা। নাগরপুর উপজেলাটাই টোটালি একটা নদীমাতৃক এলাকা। তারপরেও অনেক দূরে এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার দিক থেকে, অবশ্যই শান্তিপ্রিয় এবং বলা যায় যে একেবারেই নিরীহ সাধারণ মানুষ, সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করে নাগরপুর উপজেলা। মানে মানুষের জীবনযাত্রার মান এবং ওনারা আসলে কি ধরনের
মানে জীবিকা, হ্যাঁ, কিভাবে তারা জীবিকা নির্বাহ কইরা থাকেন এই অঞ্চলের মানুষগুলা আপনার দেখা? এখন তো গ্লোবালাইজেশনের যুগ, আসলে এই সময়ে তো কমিউনিকেশন ব্যবস্থাটা যেহেতু উন্নত হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থাটা, যেমন এখান থেকে আগে ঢাকায় যাইতে সারাদিন লাগতো, কিন্তু এখন কিন্তু 3 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যেই ঢাকায় যাওয়া সম্ভব। সেই দিক থেকে যোগাযোগ ব্যবস্থা যত দূর উন্নত যে এলাকায়, সেই এলাকাটাও তত উন্নত। মানুষের জীবনযাত্রার মানও তার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেরকমই এই এলাকার মানুষেরও জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যেটা বললেন যে অর্থনৈতিক মুক্তি, মানে কোন একটা স্পেশাল বিষয় আছে কিনা তাদের, যে এটার উপরেই তারা জীবিকা নির্বাহ করে। আমার কাছে মনে হয় নাগরপুর উপজেলায় ওই রকম কোনো স্পেশাল নাই যে এটার উপরেই তারা জীবিকা নির্বাহ করে। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে সিলেটে যেমন চা বাগান, শুধু চায়ের উপরেই বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে। নাগরপুরে এরকম ওইরকম কোনো স্পেশাল কোনো ক্রাইটেরিয়া নাই। এখানের মানুষ শিক্ষিত আছে, জেলে আছে, মাঝি আছে, সকল শ্রেণীর পেশার মানুষ আছে। এখানে আসলে মূলত বেশিরভাগ কৃষি চাষাবাদের উপর নির্ভর করে বেশিরভাগ মানুষ। বেশিরভাগ মানুষ কৃষি তো অবশ্যই আছে, কৃষি, নদীমাতৃক এলাকা যেহেতু কৃষি তো মৎস্য অবশ্যই আছে। মৎস্য শিকারীও আছে। মৎস্য শিকারী আছে, কৃষি আছে, চাকরিজীবীও আছে, সকল শ্রেণীর পেশার মানুষ এখানে বসবাস করে। আমরা এখানে অনেকেই আসি একসাথে, তারপর আবার একসাথেই আবার বাড়িতে যাই। এখানে অনেক পুরনো বিল্ডিং আছে, এগুলো অনেক সুন্দর, আগে কখনো দেখা হয় নাই। জমিদাররা এগুলা বানিয়ে রেখে গেছে আমাদের। এখন এখানে কলেজ, এখানে আমরা পড়ালেখা করি। এখানে অনেক স্যার ম্যাডাম আছে, সবাই অনেক আন্তরিক, আমাদের অনেক সহযোগিতা করে, পড়ালেখায় আমাদের অনেক সাহায্য করে। আজ পরীক্ষা দিয়ে বের হলাম, প্রথম তো ভয়ই করতো, কারণ পুরনো বিল্ডিং বুঝতেই পারতেছেন। কিন্তু স্যাররা ওই সাইডে কয়েকটা বিল্ডিং শনাক্ত করছে যেগুলো ঝুঁকিপূর্ণ, তো সেখানে আমাদের যাওয়া নিষেধ করে দিছে। আর যেগুলো আছে ওগুলা মেরামত করছে, আবার নতুনও বিল্ডিং দেওয়া হয়েছে 2টা, পিছনের সাইডেও বিল্ডিং হইতাছে নতুন। তারপর এইটা দেখতেছেন যে আগে অনেক পুরনো ছিল, এখন বর্তমানে অনেক মেরামত করে অনেক রং টং করা হয়েছে। এখন মূলত এগুলা ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণগুলো তো বাদ দেওয়া হয়েছে। এগুলা প্রথমত এটা তো কলেজ এখন, কিন্তু আগে তো জমিদার বাড়ি ছিল। এটা কি বলবো, অনেক সুন্দর, অনেক বড় এরিয়া, তারপর অনেক পুরনো ডিজাইনের বিল্ডিংগুলো আছে। সবাই অনেক মুগ্ধ হয় দেখে, অনেক প্রশংসা করে। নাগরপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা জানিয়েছেন এই কলেজটি দেখতে বহু দূর দূরান্তের মানুষজন এখানে ছুটে আসেন এবং দেখেন এবং মুগ্ধ হন। এই কলেজটিকে নিয়ে তাদের অনেক পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে এটি দর্শনার্থীদের জন্য আরও সুন্দর করে তারা সাজাতে চান। এবং এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেগুলো জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ, সেগুলো তারা পরিত্যক্ত অবস্থায় রেখেছেন এবং সেটি ব্যবহার তারা করছেন না। যেহেতু এখানে কলেজ পরিচালনা করছেন, সেহেতু যখন তখন এখানে মানুষজন আসেন এবং এই স্থাপনাগুলো দেখেন। এতে কলেজ কর্তৃপক্ষরা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের অনেকটাই সমস্যা হয় ক্লাস চলাকালে। এই স্থাপনাগুলো নিয়ে তারা প্রশাসনের উচ্চ মহলেও তারা জানাবেন এবং এটি কিভাবে আরও সংস্কার এবং এখানে পর্যটকদের মাঝে আকর্ষণীয় করা যায় সেই লক্ষ্যে তারা এখানে সংস্কার কাজ চালাবেন এবং এখানে বিনোদন কেন্দ্রের যে ধরনের স্থাপনা আরও লাগে তারা যোগ করবেন বলে আমাকে জানিয়েছেন।